আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে বর্তমানে অপরাধ এতটাই বেড়ে গিয়েছে যে প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। শহরের জেলগুলো অপরাধীদের দিয়ে পুরো ভরে গিয়েছে। মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না। এদিকে অপরাধীদের অত্যাচার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তাদেরকে সামলাতে গিয়ে আবার অনেক বড় বড় অফিসাররা প্রাণও হারিয়েছেন। এই কঠিন পরিস্থিতি সামাল দিতেই লস অ্যাঞ্জেলেস শহরের সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা নাকি এখন থেকে এআই দ্বারা তাদের কোর্ট পরিচালিত করবে, যেখানে কোনো অপরাধী সহজে ছাড়া পাবে না। বুঝতে পারছো বন্ধুরা, এখন থেকে এখানে কিন্তু এআই দ্বারাই কোর্ট পরিচালিত হবে, যেখানে মার্জির কোনো সুযোগ নেই। তো এই আদালতের নাম দেওয়া হয় আবার মার্স কোর্ট। এখানে অভিযুক্তদের একটা বিশেষ চেয়ারে বসানো হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তাদের হাতে সময় আছে মাত্র 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে যদি তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে সেই মার্স চেয়ার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু ঘটায়, অর্থাৎ রায়টাও হাতে না হাতেই তারা পেয়ে যায়। তো এই মার্স কোর্ট চালু হওয়ার পর থেকে নাকি লস অ্যাঞ্জেলেসে অপরাধের হার 68% পর্যন্ত কমে গিয়েছে। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তার নাম হলো ক্রিস রেমন। সে একজন ডিটেকটিভ, যে আগে বহু অপরাধীকে এই মার্স কোর্টে নিজে হাতে পাঠিয়েছে। কিন্তু সে তো আর জানতো না যে একদিন তাকেও এই মার্স কোর্টের ফাঁদেই পড়তে হবে। ক্রিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি তার নিজের স্ত্রীকে হত্যা করেছে। তো এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, সে তো নিজেকেও এআই চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর নিজেকে এখানে এইভাবে দেখে তো সে পুরো অবাক হয়ে যায়, কারণ তার মতে সে তো কোনো অপরাধী করেনি, তাহলে সে এখানে কিভাবে এলো। ওখানে থাকা সবাইকে ক্রিস বারবার অনুরোধ করতে থাকে তাকে যেন ছেড়ে দেয়া হয়। আর তখনই আমরা দেখতে পাই ম্যাডক নামের একজন বিচারক তাকে বারবার প্রশ্ন করছে। ম্যাডক তাকে বলে যে তার বিরুদ্ধে নাকি নিজের স্ত্রীকে খুনের মামলা হয়েছে, তাই যেভাবে হোক তাকে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো ক্রিস জানেই না যে তার স্ত্রী মারা গিয়েছে। তখনই ম্যাডক এআই এর সাহায্যে তাকে একটা ভিডিও দেখায়। ওই ভিডিওতে দেখা যায় তার বাড়িতেই তার স্ত্রীকে খুন করা হয়েছে, আর মৃত্যুর আগে তার স্ত্রী বারবার তার স্বামীর নামে উচ্চারণ করছিল, আর সেই কারণে ক্রিস এখন অভিযুক্ত। তো ভিডিওটা দেখে তো ক্রিস নিজেই অনেক ভেঙে পড়ে, শোকে সে পুরো স্তব্ধ হয়ে যায়। কিন্তু তবুও সে কিচ্ছু বিশ্বাস করতে পারছিল না। তখন বিচারক ম্যাডক তাকে বলে যে সে চাইলে নাকি এআই এর মাধ্যমে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। তো বিচারকের কথায় ক্রিস এরপর এআই কে প্রশ্ন করে আর জানতে পারে যে তাকে নাকি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আর খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তখন সে বুঝতে পারে যে সত্যি হয়তো তার স্ত্রী আর বেঁচে নেই। তো এরপরে ম্যাডক তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে আপনি স্বীকার করুন আপনি একজন অপরাধী। কিন্তু ক্রিস তখন দৃঢ়ভাবে বলে যে আমি এমন কাজ করতেই পারি না, আমি কেন আমার ওয়াইফকে শুধু শুধু খুন করতে যাব। কিন্তু তখন আবার এআই কোর্ট থেকে জানানো হয় যে তার দোষী হওয়ার সম্ভাবনা নাকি 97.7%। অর্থাৎ এখন পর্যন্ত যত প্রমাণ পাওয়া গিয়েছে তাতে সে নিশ্চিতভাবেই দোষী। বলা হয়ে থাকে এই মার্স কোর্টে শুধুমাত্র সেই সব অপরাধীদেরকে আনা হয় যাদের দোষী হওয়ার সম্ভাবনা 80%-এর বেশি থাকে। আর ক্রিসের তো এই ক্ষেত্রে সম্ভাবনা আরও বেশি। এরপর ম্যাডক তাকে জানিয়ে দেয় যে তার সময় শুরু হয়ে গিয়েছে, হাতে মাত্র 90 মিনিট। এর মধ্যে যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে ওই চেয়ারটা নিজে থেকে তার জীবন শেষ করে দেবে। তবে তাকে এই 90 মিনিটের জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে এআই ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। তো টাইমার তো রীতিমতো শুরু হয়ে যায়, কিন্তু ক্রিস তখন বারবার বলতে থাকে সে তো আইনেরই একজন সদস্য, সে বহু অপরাধীদেরকে এখানে নিজে হাতে এনেছে, তার সঙ্গে কি এমনটা করা উচিত। কিন্তু বিচারক তখন স্পষ্ট করে বলে দেয় যে মার্স কোর্ট সবার জন্য সমান, এখানে কেউ আগে কি ছিল সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আর সে যেহেতু আইনের লোক, তাহলে তো তার জানারই কথা যে আইন সবার জন্য সমান। তো ম্যাডকের প্রথম প্রশ্ন থেকে জানা যায় যে খুনের দিন সকালে ক্রিস কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু অফিসে পৌঁছে সে গাড়ি ঘুরিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যায়। সে গাড়ি থেকে একবারের জন্যও নামেনি, সরাসরি বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসে দেখতে পায় তার স্ত্রী দরজা খুলছে না। হয়তো সে ক্রিসের ওপর কোনো কারণে লেগেছিল। ক্রিস তখন বলে যে দরজা না খুললে নাকি সে অন্য চাবি দিয়ে খুলে নেবে। আর তখনই তার স্ত্রী ক্রিসকে হুমকি দেয় যে জোর করলে কিন্তু আমি তোমার নামে পুলিশে অভিযোগ করব, আর এই বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাব। কিন্তু ক্রিস তো তখন থেমে থাকে না, সে এক প্রকার জোর করে ঘরে ঢোকে আর প্রায় 20 মিনিট পর বেরিয়ে আসে। আর কিছুক্ষণ পরেই তাদের মেয়ে বাড়িতে ঢুকে দেখতে পায় তার মা মৃত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ ক্রিস তার মেয়ের আগেই বাড়িতে গিয়েছিল, আর খুনটা ঠিক সেই সময় হয়েছে। এইসব ঘটনা শুনে তো ক্রিস পুরো হতবাক হয়ে যায়। আর এরপর বিচারক প্রমাণস্বরূপ একটা ভিডিও দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্রিস বাড়ি থেকে বেরিয়ে একটা বারে গিয়েছিল। সেখানে গিয়ে সে প্রচুর মদ পান করে এবং লোকজনদের সঙ্গে মারামারি করে। এমনকি পুলিশ যখন তাকে ধরতে আসে, সে তাদের সঙ্গেও হাতাহাতি করে। আর এইভাবে সে নিজের স্ত্রী খুনের মামলায় জড়িয়ে পড়ে। এদিকে এত কিছু শোনার পরও ক্রিস বারবার বলছিল যে আমার তো কিছু মনে নেই। তখন বিচারক তাকে জানায় যে মারামারির সময় সে মাথায় আঘাত পেয়েছে
এই কারণে হয়তোবা সবকিছুই ভুলে গিয়েছে। তো যখন সে দ্বিতীয়বার বাড়ি ফিরে আসে তখন সেখানে প্রায় 20 মিনিট ঘরের ভেতরেই ছিল। এরপরে বিচারক তাকে আবার বলে যে আপনি যে 20 মিনিট ঘরের ভেতরে ছিলেন খুনটা ঠিক সেই সময় হয়েছে। আর তখনই ম্যাডক তাকে জিজ্ঞাসা করে যে এখন সত্যি করে বলেন তো আপনি বাড়ি ফিরেছিলেন কেন, আপনার স্ত্রীকে খুন করতে, তাই না? ক্রিস তখন আবারও বলে যে দেখেন, আমি আপনাকে আগেই বলেছি এই ব্যাপারে আমার কিছুই মনে নেই, তবে আমি এখন আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই, দয়া করে আমার মেয়েকে এখানে নিয়ে আসবেন। তো ম্যাডক তো ক্রিসের সে অনুরোধটা মেনে নেয় আর তার মেয়ে ব্রিটের সঙ্গে তার যোগাযোগের সুযোগ করে দেয়। ক্রিস তখন তাকে জানায় যে আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি, আমি কখনো তাকে মারতে পারবো না, আপনারা শুধু শুধু আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছেন, এসব কিছুই আমি মানি না। তো এরপরেই ম্যাডক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ব্যক্তিগত জীবনে নানা তথ্য তুলে ধরে। আসলে এই মার্সকোট সমস্ত তথ্যই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে। এআই সাহায্যে ম্যাডক তাকে জানায় যে নিকোলের সঙ্গে বিয়ের পর তারা খুবই সুখী ছিল। এরপরে তাদের ঘরে একটা মেয়ে আসে, মেয়ে হওয়ার পরেও তারা অনেক ভালো ছিল, কিন্তু বিয়ের 20 বছর পর একটা দুর্ঘটনায় ক্রিসের ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে ক্রিস প্রচন্ড ভেঙে পড়ে, এমনকি অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করা শুরু করে। ফলে সে তার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছিল না। তার স্ত্রীর সঙ্গে এটা নিয়ে তার প্রায়ই ঝগড়া হতো আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের ডিভোর্সের কথা উঠে এসেছিল। ক্রিস এখানে অনেক ছোট ছোট বিষয় রেগে যেত। এদিকে বিচারক ম্যাডক তার মেয়ে ব্রিট সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য তুলে ধরে। জানা যায় যে ব্রিটের একটা বয়ফ্রেন্ড ছিল, সে প্রতিদিন তার সঙ্গে দেখা করত, এমনকি সেও নিয়মিত ড্রিঙ্কস করত আর এক প্রকার নেশায় পুরো আসক্ত হয়ে গিয়েছিল। তখন এআইয়ের মাধ্যমে ক্রিস আরও জানতে পারে যে তার মেয়ে নাকি তার কাছ থেকে অনেক কিছু গোপন করেছিল। একটা ভিডিওতে দেখা যায় যে ব্রিট সেখানে তার মা বাবা ডিভোর্স নিয়েও কথা বলছে। সে ওখানে বলছিল তার বাবা মার ডিভোর্স হয়ে গেলে নাকি একটু ভালো হতো, অন্তত বাড়ি একটু শান্তি পাওয়া যেত। তো ক্রিস যখন একের পর এক এসব ভিডিও দেখে চলছিল, ঠিক সেই সময় তার মেয়ে ব্রিটের কল আসে আর আমরা দেখতে পাই যে ব্রিট কাঁদতে কাঁদতে তার মায়ের কথাই বলছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করছে বাড়িতে আসলে কি হয়েছিল, কেন তাকে গ্রেফতার করা হয়েছে। তখন ক্রিস তাকে শান্তভাবে সবটা বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তুমি কারো কথায় কান দেবে না, আর এই সময় কিন্তু তোমাকে অনেক শক্ত থাকতে হবে। তবে সমস্যা হলো ক্রিসের শ্বশুর আবার বারবার ব্রিটকে উস্কানি দিচ্ছিল। তিনি শুরু থেকে ক্রিসকেই দোষী মনে করছে। তাই ক্রিস তার মেয়েকে বলে যে তুমি যেন ভুলেও তোমার নানার কথায় বিশ্বাস করতে যেও না। এদিকে ম্যাডক জানিয়ে দেয় যে ইতিমধ্যেই নাকি 20 মিনিট কেটে গিয়েছে, তাই দ্রুত তাকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে যে চেয়ারে সে বসে আছে ওই চেয়ারটাই তার প্রাণ নিয়ে নেবে। কিন্তু ক্রিস এটা শুনে রেগে গিয়ে বলে যে তোমাদের এই এআই সিস্টেম পুরোপুরি ভুয়া, তোমরা আগে থেকে সবাইকে অপরাধী ধরে নাও আর তারপর মেরে ফেলো। অর্থাৎ সে বারবার এই মার্সকোটের সিদ্ধান্তটাকেই মিথ্যা বলছিল। তো এরপর ক্রিস তার সহকর্মী ও বন্ধু অফিসার জ্যাকের সঙ্গে কথা বলতে চায়। তার অনুরোধে তখন জ্যাককে কল করা হয়। সে তখন ক্রাইম সিনেই ছিল। ক্রিস চাচ্ছিল যে ওই ঘটনাস্থলটা ভালোভাবে দেখা হোক। সেখানেই বোঝা যায় যে নিকোল খুন হওয়ার সময় ওই খুনির সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত খুনি রান্নাঘরে থাকা ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলে। আর এতেই আবার স্পষ্ট হয়ে সব সন্দেহ ক্রিসের দিকেই যায়, কারণ সেই ছুরিতে ক্রিসের আঙুলের ছাপ পাওয়া যায়। ক্রিস তখন জানায় যে আরে আমি তো প্রায় এই ছুরি দিয়ে সবজি কাটতাম, তাই ওই ছুরিতে আমার ফিঙ্গারপ্রিন্ট থাকাটা স্বাভাবিক। তাছাড়া আমি নিয়মিত রান্নাঘর ব্যবহার করতাম, ফলে সেখানে তো আমার চুল সহ নানা জিনিসপত্র পাওয়া যাবেই। বন্ধুরা, এই কারণেই কিন্তু তাকে প্রধান সন্দেহভাজন ধরা হয়। তো এরপরেই তো ক্রিস নিকোলের ফোনটা চেক করতে চায়। সে বলে যে ঝগড়ার সময় নিকোল কারোর সঙ্গে চ্যাট করছিল। তো এরপর ম্যাডক যখন ফোনটা চেক করে তখন সে ওখানে কিছুই পায় না, আর জানায় যে সেই দিন যে ফোনটা ব্যবহার করা হয়েছিল তাতে কোনো তথ্যই নেই। আর তখনই ক্রিসের মনে পড়ে যায় যে নিকোল 2টা ফোন ব্যবহার করত। তারপর তার অনুরোধেও দ্বিতীয় ফোনটাও খোঁজা হয়, কিন্তু সমস্যা হলো ওটা কোথাও পাওয়া যায় না। তখন হঠাৎ করে ক্রিসের মনে পড়ে যায় যে একবার নিকোল ওই ফোন থেকেই তাকে কল করেছিল। তখন সেই নাম্বারে আবার কল দেওয়া হয় আর রিং শোনা যায় ক্রিসের গাড়ির ভেতরে, অর্থাৎ ওই দ্বিতীয় ফোনটা ক্রিসের গাড়িতেই ছিল। ফোনটা চেক করে জানা যায় যে সেটা নাকি অবৈধ, কোনো রেজিস্ট্রেশন নেই, আর এই নম্বরটাও কোনো নথিভুক্ত নয়। ওই ফোনে আবার একটা ডায়াল নম্বরও পাওয়া যায়, যেটা লোকেশন ট্র্যাক করে দেখা যায় সেটা হলিউড রোড জোনে। এই কথা জানার পরে তো ম্যাডক তৎক্ষণাৎ সে লোকেশনে যেতে বলে। এখানেই একটা বিষয় পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, ক্রিসের এই তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছিল। যেমন তার স্ত্রী অবৈধ ফোন ব্যবহার করত আর কারো সঙ্গে গোপনে একটা কথাও বলতো, ফলে মামলাটি আরও জটিল হয়ে ওঠে। আর সন্দেহের তীরটা একটু একটু করে ক্রিস থেকে অন্যদিকেই সরে যাচ্ছিল। এই কারণেই ম্যাডক জানায় যে তার দোষী হওয়ার সম্ভাবনা কমে 96.7% নেমেছে, অর্থাৎ মাত্র 1% কমেছে। যদি 90 মিনিটের মধ্যে এই সম্ভাবনা প্রায় 92% নেমে আসে তবেই সে তার প্রাণটা বাঁচাতে পারবে।
কিন্তু এই সময়ের মধ্যে তো খুব সামান্যই পরিবর্তন হয়েছে। তো ওদিকে জ্যাক পৌঁছে যায় সে হলিউড রেড জোনে। সেখানে আগে থেকে একটা দাঙ্গা চলছিল। সে সহজে কাউকেই খুঁজে পাচ্ছিল না। পরে ম্যাডক সঠিক লোকেশনটা দেয়, যেটা একটা হোটেলের মধ্যেই ছিল। জ্যাক সেখানে পৌঁছালে একজন লোক তাকে দেখে পালাতে শুরু করে, আর তখন অনেক চেষ্টার পর জ্যাক তাকে ধরে ফেলে। জানা যায় যে এই লোকটার নাম প্যাট্রিক বার্গ। সে ওই হোটেলে শেফ হিসেবেই কাজ করে। প্যাট্রিক জানায় যে নিকোলের সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। তারা প্রথমে হোটেলে দেখা করে, আর এরপর আস্তে আস্তে বন্ধুত্ব বাড়ে এবং সেটা প্রেমেও পরিণত হয়। আর নিকোল আসলে গোপনে কথা বলার জন্যই ওই অবৈধ ফোনটা ব্যবহার করত। এই কথা শুনেই তো ক্রিস অনেক ভেঙে পড়ে, কারণ তার স্ত্রী তাকে ঠকাচ্ছিল। প্যাট্রিক তখন তাকে বলে যে এর কারণ তুমি নিজেই, কারণ তুমি তোমার স্ত্রীকে মোটেও সময় দিচ্ছিলে না। আর এই অবস্থায় সন্দেহ আবারও ক্রিসের দিকেই ঘুরে যায়। তার দোষী হওয়ার সম্ভাবনা বেড়ে 98% হয়ে যায়। এটা দেখে তো ক্রিস ভেতরে ভেতরে পুরো ভেঙে পড়ে। এরপর সে খুনের দিনের ঝগড়ার আসল কারণটা জানায়। প্রায় 1 বছর আগে সে তার বন্ধু গোয়েন্দা রে এর সঙ্গে একটা অভিযানে গিয়েছিল। একদিন তারা অপরাধীদেরকে ধরতে যায়। ঠিক তখনই নিকোলের ফোন আসে, আর সেই কারণে ক্রিস গাড়িতে আটকে থাকে। আর রে তখন একাই বেরিয়ে যায়, আর ক্রিমিনালরা তাকে সেখানে গুলি করে। যদিও ক্রিস এর পরে অপরাধীকে ধরতে পেরেছিল, কিন্তু সে আর তার বন্ধুকে বাঁচাতে পারেনি। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো আদালত রে এর খুনিকে ছেড়ে দেয়। আর এই অপরাধবোধ থেকে ক্রিস প্রচন্ড ভেঙে পড়ে, আর তারপর থেকে মদ খাওয়া শুরু করে। তো এই খুনের দিন সে গাড়িতে মদের বোতল রেখেছিল, কিন্তু অফিসে পৌঁছে দেখতে পায় সেখানে তার বোতলটা নেই। তখনই তার সন্দেহ হয় যে নিকোলে সেটা সরিয়েছে। তাই সে আবারও বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। ক্রিস বারবার মদের বোতলটা চাইছিল, কিন্তু নিকোল কোনোভাবেই দিচ্ছিল না। রাগে তখন ক্রিস তার গ্লাসটা ভেঙে ফেলে। তখন কাঁচের টুকরো তার গায়ে বিঁধে যায়, আর সেই রক্তটাই নিকোলের ড্রেসে লেগে যায়। এই কারণেই ক্রিস এইভাবে ফেঁসে গিয়েছে। এরপর রাগের মাথায় তো নিকোল তার সে সম্পর্কের কথাও স্বীকার করে, আর ক্রিস এটা শুনে তো আরো বেশি উত্তেজিত হয়। তাই সোজা বাড়ি থেকে বের হয়ে মদ খেতে শুরু করে। তো বিচারক ম্যাডক তো তার কথা শুনে কিছুটা বিশ্বাস করে, কিন্তু বলে যে এইভাবে সময় নষ্ট করলে চলবে না। যদি সে বাঁচতে চায় তাহলে তার আসল খুনিকে খুঁজে বের করতে হবে। আর এরপরেই ক্রিস নিকোলের কন্ট্রাক্ট লিস্টটা দেখতে চায়। দেখা যায় সে অনেকের সঙ্গেই কথা বলতো। ক্রিস তো একে একে তার অফিসের বাইরের মানুষদেরকে বাদ দেয়, আর শেষে মাত্র 25 জনই বাকি থাকে। তার বারবার সন্দেহ হচ্ছিল যে খুনি হয়তোবা তার অফিসেরই কে হবে। তো এরপর প্যাট্রিককে সে আবারও কল করে আর জানতে চায় যে নিকোল কি নিয়ে চিন্তিত ছিল। প্যাট্রিক তখন জানায় যে নিকোল যে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত সেখানে চুরি হচ্ছিল। এই চুরির কারণে কোম্পানির অনেক ক্ষতি হচ্ছিল। এটা নিয়েই তার এক সহকর্মীর সঙ্গে তার প্রচন্ড ঝগড়া হয়, আর এতেই সন্দেহের দিকটা আবারও ঘুরে যায়। ক্রিস জ্যাককে আর একটা লোকেশনে যেতে বলে। একই সঙ্গে সে ম্যাডককে জিজ্ঞাসা করে যে খুনের দিন কি অফিসের কারো গাড়ি তার বাড়ির আশেপাশে দেখা গিয়েছে কিনা, কিন্তু ম্যাডক জানায় যে গত 2 দিনে এমন কাউকেই দেখা যায়নি। হঠাৎ ক্রিসের মনে পড়ে 2 দিন আগে তাদের বাড়িতে একটা পার্টি হয়েছিল। নিকোল অফিসের লোকদের আমন্ত্রণ জানিয়েছিল। তখন সে পার্টি সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। একে একে সবাইকেই দেখতে পায়, কিন্তু কিছুই বোঝে না। সত্যিই তো, একটা ছোট্ট ভিডিও ফুটেজও জীবনের কত অজানা গল্প আমাদের সামনে তুলে ধরে, তাই না? আর ঠিক এইভাবেই একটা মুভি বা ভিডিও কিভাবে সবার মন ভালো করে দেয় আর সবাইকে একসাথেই জুড়ে রাখে। ভিডিওর এই জাদুকরী ক্ষমতা কিন্তু এখন আমাদের সবার হাতেই আছে। আমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ চিন্তা করি, নিজের অনেক স্কিল বা গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চাই, কিন্তু সঠিক গাইডলাইন বা টেকনিক্যাল নলেজ না থাকার কারণে সেটা পেরে উঠি না। আপনাদের সেই লুকানো ক্রিয়েটিভিটিটাকেই এখন প্রফেশনাল রূপ দিতে আমাদের সবার প্রিয় মায়াজাল টিম নিয়ে এসেছে দারুণ একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন স্মার্টফোন আর এআই এর সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল ক্যারিয়ার গড়তে পারেন। বিস্তারিত জানতে ঢু মেরে আসুন ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্টে। আর এদিকে আমাদের গল্পের ক্রিসও কিন্তু নিজের প্রাণ বাঁচাতে এই ভিডিও ফুটেজে খুঁজছে নির্দোষ প্রমাণ হওয়ার জন্য। হঠাৎ করেই তার মেয়ের আগের একটা ভিডিওর কথা মনে পড়ে যায়। সে আবারও ব্রিটকে কল করে জিজ্ঞাসা করে যে সেই দিন রাতে সে কোনো শব্দ শুনেছিল কিনা। ব্রিট তখন জানায় যে আমি বেসমেন্ট থেকে একটা আওয়াজ পেয়েছিলাম, তাই নিচেও গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পাইনি। এরপর ক্রিস সেই রাতের ভিডিও আবারও মন দিয়ে দেখতে থাকে। তখন সে লক্ষ্য করে যে বেসমেন্টের দরজাটা খোলা, আর ওখানে অন্ধকারের মধ্যে একজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। আর তখনই ক্রিস বুঝতে পারে যে পার্টির দিন লোকটা আসলে বাড়ি ফেরেনি, বরং সে 2 দিন ধরে তার বাড়িতেই লুকিয়েছিল। এটা বুঝে ক্রিস জজকে বলে যে তাকে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে যে ফ্যাক্টরি থেকে কেমিক্যাল চুরি করেছিল, কারণ যে কেমিক্যাল চুরি করেছিল সম্ভবত সেই খুনি হতে পারে। আর নিকোল কোম্পানি সব ডাটা ম্যানেজ করত, তাই নিশ্চয়ই ওই লোকটার ব্যাপারে জেনে গিয়েছিল।
সেই কারণে হয়তোবা তাকে মারার চেষ্টা করা হয়েছে। এরপর ক্রিস কোম্পানি ডাটাটা চেক করে আর তখন সে হোল্ট নামের একজনের সম্পর্কে জানতে পারে। আসলে হোল্টের সঙ্গে নিকোলের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তাছাড়া তার অ্যাকাউন্ট দেখে বোঝা যায় যে সে প্রচুর ঋণের মধ্যেও ছিল। হয়তো এই লোকটাই কেমিক্যাল চুরির সঙ্গে জড়িত। কিন্তু যখন হোল্ট জানতে পারে যে তার উপর সন্দেহ করা হচ্ছে, তখন সে ক্রিসকে আসল কথাটা বলে দেয়। সে জানায় যে তাদের কোম্পানিতে রব নামের একজন আছে, সম্ভবত সেই কেমিক্যাল নিয়ে কারচুপি করছিল। আর পার্টির দিন সে হোল্টকে বলেছিল যে সেই দিন সে ক্রিসের বাড়িতেই থাকবে, কারণ সে নিকোলের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চায়। তাই সেদিন হোল্টই রবের গাড়ি নিয়ে বাড়ি ফিরে যায় আর রব থেকে যায় ক্রিসের বাড়িতে, যাতে সে নিকোলের সঙ্গে কথা বলতে পারে। এটা শুনেই তো ক্রিস বুঝে যায় যে রব ইচ্ছা করে তার বাড়িতে গিয়েছিল। তখনই রবকে ধরার নির্দেশ দেওয়া হয়। রবকে ট্র্যাক করে জানা যায় যে সে একটা ট্রাকার নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তাকে ধরার জন্য এরপর জ্যাককে পাঠানো হয়। কিন্তু জ্যাক যখন লোকেশনে পৌঁছায় তখন দেখতে পায় যে রব ট্রাকার খুলে পালিয়ে গিয়েছে। তাই এরপর থেকে তো জ্যাকরা তাকেই খুঁজে চলে। এদিকে তার আড্ডাখানা থেকে তখন কিছু কেমিক্যাল আর জিনিসপত্র পাওয়া যায়, আর সেখান থেকেই বোঝা যায় সে ওই কেমিক্যাল দিয়ে ড্রাগস বানাতো। এমনকি সে সম্প্রতি কিছু ভয়ঙ্কর বোমাও বানিয়েছিল। তখন ক্রিস বলে যে রব নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু করতে চলেছে, তাকে যত দ্রুত সম্ভব ধরতে হবে। এরপর জানা যায় যে রব একটা ট্রাক নিয়ে কোথাও যাচ্ছে। তখন পুলিশও তার পিছু নেয়। আর ওই সময় তার আড্ডাখানা থেকে আরো কিছু পুরনো ছবিও পাওয়া যায়, যেখানে ছোটবেলায় রবের সঙ্গে আরেকটা ছেলেও ছিল। তখন ক্রিস দ্রুত ওই ছেলেটার পরিচয় জানতে বলে। আর যখন ওই ছেলেটার পরিচয় জানা যায় তখন তো ক্রিস নিজেই অবাক হয়ে যায়। রবের নাকি এক ভাই ছিল যার নাম ডেভিড ওয়েব। সে একজন বড় মাপের অপরাধী ছিল, আর ক্রিস নাকি তাকেই ধরেছিল। আর সেই ছিল প্রথম ব্যক্তি যাকে মার্স কোর্টে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভাইয়ের মৃত্যুর কারণে রব এই প্রতিশোধটা নিতে চাইছিল, তাই সে প্রথমে ওই মার্স কোর্টে হামলার পরিকল্পনা করে। কিন্তু ঠিক তখনই ক্রিস নিজের বাড়ির সিসিটিভি ফুটেজটা চেক করতে বলে। সেখানে দেখা যায় যে রব তার মেয়ে ব্রিডকে অপহরণ করেছে। তখন ক্রিস তো পুরো প্ল্যানটাই বুঝতে পারে। সে জ্যাককে বলে যে যেভাবেই হোক রবকে ধরতেই হবে। কিন্তু হঠাৎ করে রবের ডেরায় তখন বিশাল একটা বিস্ফোরণ হয়। অনেক অফিসাররাই বিস্ফোরণে মারা যায়, এমনকি জ্যাকও আহত হয়ে পড়ে। কিন্তু সে তো নাছোড়বান্দা। আহত অবস্থায় সে বলে যে আমি কোনোভাবেই রবকে ছাড়বো না। তো যেহেতু আসল খুনি ধরা পড়ে গিয়েছে, তাই জজ ম্যাডক তার সন্দেহের মাত্রা 0% নামিয়ে নিয়ে আসে। অর্থাৎ ক্রিস নির্দোষ প্রমাণিত হয় এবং সে চেয়ার থেকে উঠতে পারে। কিন্তু সমস্যা হলো, সে যদি চেয়ার থেকে উঠে যায় তাহলে পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। তখন আর জানা যাবে না যে রব কি করেছে। আর রবকে ধরার কাজেই তো ক্রিস অফিসারদেরকে সাহায্য করছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখনও সে এই চেয়ারেই বসে থাকবে। কিন্তু জজ ম্যাডক তখন জানায় যে যদি 9 মিনিটের মধ্যে সে না ওঠে তাহলে চেয়ারটা আপনা আপনি বিস্ফোরিত হবে এবং ক্রিস সেখানে মারা যেতে পারে। তবুও ক্রিস রাজি হয় না। সে বলে যে যেভাবেই হোক রবকে ধরতে হবে। এদিকে রব তো তার ট্রাক দিয়ে শহরের তাণ্ডব চালাতে শুরু করে। পুলিশ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই থামে না। তখন অফিসাররা সিদ্ধান্ত নেয় যদি তাকে না থামানো যায় সে তো পুরো মার্স কোর্টের বিল্ডিংটাই উড়িয়ে দেবে এবং অনেক মানুষ সেখানে মারা যাবে। তাই তারা রাস্তাতে ওই ট্রাকটাকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে। কিন্তু সমস্যা হলো ওই ট্রাকের ভেতরে ছিল ক্রিসের মেয়ে ব্রিড। তাই ক্রিস বারবার তাদেরকে ট্রাকটা থামাতে বলে, কিন্তু তারা ক্রিসের একটা কথাও শোনে না। তারা একটা ড্রোন বোমা লাগিয়ে ট্রাকটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জস ম্যাডক সেই বোমাটা নিষ্ক্রিয় করে দেয়, কারণ তারও মনে হয় যে এই সিদ্ধান্তটা একদম ঠিক নয়। তো এরপরেই তো রব দ্রুত সেই ট্রাকটা নিয়ে বিল্ডিং এর মধ্যেই ঝুঁকে পড়ে। আর এতেই ওই মার্স কোর্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ওই সিস্টেমটা কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। এদিকে ক্রিসের হাতে তখন মাত্র 1 মিনিটেরও কম সময় বাকি। সে বারবার জসকে বলে তাকে চেয়ার থেকে বের করে দিতে, কিন্তু সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে তো জস কিছুই করতে পারছিল না। তবে শেষ মুহূর্তে কোনোভাবে সিস্টেমটা বন্ধ হয়ে যায় আর ক্রিসও অবশেষে বেরিয়ে আসে। তারপর ক্রিস তো কোনোভাবে রবের কাছে পৌঁছে যায়, কিন্তু রব তখন প্রচণ্ড রেগেছিল। সে ব্রিডের মাথায় বন্দুক ধরে ক্রিসকে আত্মসমর্পণ করতে বলে আর রিমোট দেখিয়ে বলে যে আমি কিন্তু এক্ষুনি বোমা দিয়ে সবকিছু উড়িয়ে দেব। তখন ক্রিস একটা দারুণ বুদ্ধি খাটায়। সে জস ম্যাডককে বলে যে এখানেই যেন তার ভাই ডেভিড ওয়েবের শুনানিটা শুরু করা হয়। জস তোর সঙ্গে সঙ্গে ডেভিডের মামলা শুনানিটা শুরু করে এবং বলে যে রব চাইলে প্রমাণ করতে পারে যে তার ভাই নির্দোষ ছিল। আসলে ডেভিড লিকে একটা খুনের অভিযোগে গ্রেফতার করেছিল, যদিও সেই খুনটা করেনি। আর এই সত্যটা রব ভালো করেই জানতো। এরপর যখন এই মার্স কোর্টে ডেভিডের বিচার হচ্ছিল তখনই জ্যাকের কাছে একটা ফোন আসে, যেটাই প্রমাণ করতে পারত যে ডেভিড নির্দোষ। কিন্তু জ্যাক সেখানে বড় একটা ভুল করে ফেলে, সেই ফোনটা ফেলে দেয়। কারণ সে চেয়েছিল যে এই মার্স কোর্টের মাধ্যমে তাদের ধরা প্রথম অপরাধীকে শাস্তি দেওয়া হোক, যাতে করে তাদের একটু নাম হয়। আর তার সেই ভুলের জন্যই ডেভিড সেখানে নির্দোষ প্রমাণিত হতে পারেনি এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কারণে রব মূলত এতটা ক্ষুব্ধ ছিল। সে বারবার পুরো কোর্টটাকে উড়িয়ে দিতে চাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ক্রিস তো কোনোভাবে তার হাত থেকে রিমোটটা কেড়ে নেয় আর তাকেও ধরে ফেলে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত মুভির গল্পটা। আসলে একটা কথা কি জানো বন্ধুরা, মানুষ হোক বা এআই, ভুল কিন্তু সবারই হতে পারে। আর একটা ছোট ভুলও কিন্তু কখনো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।
তাই মিথ্যা কথা বলার আগে বা জেনে শুনে ভুল করার আগে কিন্তু বারবার তোমরা ভেবে নিও, পরে আবার কোনো বড় বিপদে পড়ো না। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।